রাত্রি তখন গভীর। জানলার বাইরে শ্রাবণের বৃষ্টি থেমে গিয়েছে, কিন্তু ছাদের কার্নিশ থেকে টুপটাপ জল পড়ছে। ঘরের মধ্যে একমাত্র টেবিল ল্যাম্পটির আলোয় ভারতের একটি পুরনো মানচিত্র পড়ে আছে। অর্ণব অনেকক্ষণ ধরে সেই মানচিত্রটির দিকে তাকিয়েছিল। তার মনে আজ একটি অদ্ভুত প্রশ্ন জেগেছে। ভারত আসলে কত পুরনো? আমরা যে ভারতকে চিনি, এই মানচিত্র, এই সীমান্ত, এই রাষ্ট্র, সে তো মাত্র কয়েক দশকের। কিন্তু এই মাটির ইতিহাস 1000 বছর, 2000, 5000, নাকি আরও আগে? টেবিলের পাশে রাখা একটি পুরনো বই খুলতে খুলতে সে বিড়বিড় করে বলল, যদি একবার চোখের সামনে দেখতে পেতাম ভারতকে, তার একেবারে শুরু থেকে। ঠিক সেই মুহূর্তে ঘরের বাতাস যেন থমকে গেল। দ্বীপের শিখাটি একবার লম্বা হয়ে উঠল। মানচিত্রের ওপর কোথা থেকে যেন এক ফালি নীল আলো পড়ল। অর্ণব হাত বাড়িয়ে মানচিত্রটি ছুঁতেই পৃথিবী যেন তার পায়ের তলা থেকে সরে গেল। চোখ খুলে সে দেখল চারিদিকে কুয়াশা। কোনো শহর নেই, কোনো রাস্তা নেই, কোনো বাড়ি নেই। দূরে পাহাড়ের অস্পষ্ট রেখা, সামনে নদী, আর নদীর ধারে কয়েকজন আগুন জ্বালিয়ে বসে আছে। তাদের হাতে পাথরের অস্ত্র। একজন বৃদ্ধ তাকে দেখে বললেন, ভয় পেও না। অর্ণব অবাক হয়ে বলল, আপনি বাংলা জানেন? বৃদ্ধ হাসলেন। তুমি যে ভাষায় প্রশ্ন করছো, সে ভাষা তখনও জন্মায়নি। তুমি শুনছো আমার কথা তোমার নিজের ভাষায়। অর্ণব চারিদিকে তাকালো। এটা কোথায়? বৃদ্ধ বললেন, যে মাটিকে তুমি ভারত বলো। ভারত? বৃদ্ধ একটু হেসে বললেন, এখানে এখনো কোনো ভারত নেই। অর্ণব স্তব্ধ হয়ে গেল। বৃদ্ধ নদীর দিকে তাকিয়ে বললেন, এখানে মানুষ আছে, তার আগে দেশ হয় না। কতকাল পেরিয়ে গেল বলা যায় না। নদী বদলালো, মানুষ বদলালো, জীবন বদলালো। একদিন অর্ণব দেখল তার সামনে একটি শহর। সে থমকে দাঁড়ালো। সোজা রাস্তা, পোড়া ইটের বাড়ি, কূপ, নর্দমা, শস্যের গুদাম, কারুশিল্পের দোকান। দূরে গরুর গাড়ি চলছে। এই কোন শহর? উত্তর এলো, হরপ্পা। অর্ণব বিস্ময়ে তাকিয়ে রইল। 5000 বছরের কাছাকাছি পুরনো এক সভ্যতা। আর তার নগর পরিকল্পনা দেখে আধুনিক মানুষের লজ্জা হতে পারে। এরা এত কিছু কি করে জানত? বৃদ্ধ বললেন, মানুষের বুদ্ধির বয়স তোমার ধারণার চেয়ে অনেক বেশি। একটি ছোট শিলমোহর অর্ণবের হাতে এলো। তাতে অদ্ভুত চিহ্ন। এটা কি লেখা? জানি না। আপনি জানেন না? তোমাদের যুগেও তো সবাই সব কথা পড়তে পারে না। অর্ণব হেসে ফেলল। তারপর হঠাৎ তার হাসি মিলিয়ে গেল। 5000 বছর আগে যারা এই শহরে বাস করত, তারা কোথায় গেল? কেন তাদের শহর পরিত্যক্ত হলো? তাদের ভাষা কি ছিল? তাদের রাজা কে ছিলেন? তারা নিজেদের কি নামে ডাকত? প্রশ্নের পর প্রশ্ন। কিন্তু ইতিহাস অনেক সময় উত্তর দেয় না, কেবল ইঙ্গিত রেখে যায়। তারপর একদিন উত্তর পশ্চিমের আকাশে ধুলো উঠল। ঘোড়ার খুঁড়ের শব্দ, নতুন ভাষা, নতুন মন্ত্র, নতুন স্তোত্র, নতুন সামাজিক রীতি। অর্ণব গুনল আগুনের সামনে বসে কেউ মন্ত্র পাঠ করছে। সেই মন্ত্র পরে একদিন পৃথিবীর অন্যতম প্রাচীন সাহিত্যিক ঐতিহ্যের অংশ হবে। মানুষ নদীকে দেবতা ভাবছে, আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করছে, জীবনের অর্থ খুঁজছে। অর্ণব বুঝল
সভ্যতা শুধু ইট পাথরে তৈরি হয় না। মানুষ যখন প্রশ্ন করতে শেখে তখনও একটি সভ্যতার জন্ম হয়। সময় এগিয়ে গেল। একদিন সে দেখল 16টি শক্তিশালী রাজ্য, মহাজনপদ, কোথাও মগধ, কোথাও কুশল, কোথাও অবন্তী। রাজারা যুদ্ধ করছেন, বণিকেরা পথ পাড়ি দিচ্ছেন, নগর বড় হচ্ছে। এক তরুণ সন্ন্যাসী অর্ণবকে বলল, তুমি কি এমন কোনো রাজাকে খুঁজছো যিনি পুরো ভারত শাসন করেন? অর্ণব বলল, হ্যাঁ। সে হেসে বলল, তাহলে তোমাকে অপেক্ষা করতে হবে। সে অপেক্ষা খুব বেশি দীর্ঘ হল না। একদিন অর্ণব দেখল এক যুবক দাঁড়িয়ে আছেন একজন কঠোর দৃষ্টি ব্রাহ্মণের পাশে। চন্দ্রগুপ্ত। অর্ণব বুঝতে পারল ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হচ্ছে। কৌটিল্যের মস্তিষ্ক, চন্দ্রগুপ্তের উচ্চাকাঙ্ক্ষা, আর তাদের সামনে ছড়িয়ে থাকা এক বিশাল ভূখণ্ড। মৌর্য সাম্রাজ্যের জন্ম নিল, কিন্তু সাম্রাজ্যের সবচেয়ে বড় গল্পটি তখনও বাকি। কলিঙ্গ। যুদ্ধের পর অর্ণব প্রথমবার দেখল বিজয়ী মানুষকে পরাজিতের মতো দাঁড়িয়ে থাকতে। অশোক নদীর ধারে দাঁড়িয়েছিলেন, তার সামনে মৃতদেহ। আপনি জিতেছেন, অর্ণব বলল। অশোক দীর্ঘক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, হ্যাঁ। তাহলে আপনি খুশি নন কেন? রাজা মৃতদের দিকে তাকালেন। যে জয় মানুষের কান্না বাড়ায় তাকে জয় বলা যায় কি? অর্ণব আর কোনো কথা বলল না। পরের দৃশ্যে সে দেখল পাথরের স্তম্ভে লেখা হচ্ছে মানুষের প্রতি সহিষ্ণুতা, প্রাণীর প্রতি দয়া, নৈতিকতার কথা। তখন সে বুঝল একজন শাসকের ইতিহাস কখনো কখনো তার জয়ের চেয়ে তার অনুতাপেই বেশি মহৎ হয়ে ওঠে। কিন্তু ভারত কোনোদিনই শুধু এক রাজা বা এক সাম্রাজ্যের দেশ ছিল না। মৌর্যদের পরে এলো বহু রাজ্য, দক্ষিণে নতুন শক্তি, উত্তরে নতুন রাজবংশ, সমুদ্রপথে বাণিজ্য, দূর দেশের সঙ্গে যোগাযোগ। কোথাও বৌদ্ধ ভিক্ষুরা জ্ঞান নিয়ে যাত্রা করছে, কোথাও সংস্কৃত কবিতা রচিত হচ্ছে, কোথাও তামিল ভাষায় মহাকাব্য, কোথাও মন্দিরের পাথরে শিল্পীর হাতের ছাপ। অর্ণব বুঝল রাজনৈতিক ভারত বারবার বদলেছে, কিন্তু সভ্যতার স্রোত থামেনি। তারপর এলো দিল্লি। নতুন শাসক, নতুন ভাষা, নতুন স্থাপত্য। তলোয়ারের সঙ্গে এলো নতুন সংস্কৃতি, নতুন সঙ্গীত, নতুন পোশাক, নতুন খাদ্য, নতুন শব্দ। কখনো সংঘর্ষ, কখনো মিলন। তারপর একদিন অর্ণব দাঁড়ালো আকবরের দরবারে। সম্রাট বললেন, এই দেশকে শুধু জয় করা যায় না, বুঝতে হয়। অর্ণব জিজ্ঞেস করল, আপনি কি মনে করেন এই দেশ এক? আকবর একটু হেসে বললেন, এই দেশে বহু ভাষা, বহু ধর্ম, বহু জাতি, কিন্তু মানুষ যদি একসঙ্গে বাস করে তবে তাদের মধ্যে কোনো না কোনো অদৃশ্য বন্ধন থাকেই। কথাটা অর্ণবের মনে রয়ে গেল, কারণ কয়েক শতাব্দী পরে সেই বন্ধনকেই আবার অন্যভাবে খুঁজবে মানুষ। মুঘল সাম্রাজ্য যখন তার বিস্তারের চূড়ায়, তখন ইতিহাসের আরেক চরিত্র সমুদ্রের ওপার থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে। প্রথমে তারা এসেছিল বণিকের বেশে, হাতে তরবারি ছিল না, ছিল হিসাবের খাতা। কিন্তু অর্ণব জানত কখনো কখনো হিসাবের খাতায় তরবারির চেয়ে দর শক্তিশালী। ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পলাশির মাঠে একদিন বৃষ্টি নামল, সৈন্য দাঁড়িয়ে আছে, রাজনীতি চলছে যুদ্ধের আড়ালে। অর্ণব দেখল যুদ্ধক্ষেত্রে শুধু বন্দুক লড়ছে না, লোভ লড়ছে, বিশ্বাসঘাতকতা লড়ছে, ক্ষমতার হিসাব লড়ছে। পলাশির পরে কোম্পানি বুঝল ভারতকে শুধু বাণিজ্য করা যায় না, শাসনও করা যায়। তারপর ধীরে ধীরে বদলে গেল পৃথিবী। রেল এলো, টেলিগ্রাফ এলো, আদালত এলো, ইংরেজি শিক্ষা এলো, একটি নতুন প্রশাসনিক কাঠামো তৈরি হলো। কিন্তু সেই সঙ্গে দেশের সম্পদও প্রবাহিত হতে লাগলো সাম্রাজ্যের কেন্দ্রের দিকে। দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হলো, দুর্ভিক্ষ এলো, কৃষকের ওপর চাপ বাড়ল। অর্ণব ভাবল ইতিহাসকে শুধু সাদা বা কালো রঙে আঁকা যায় না। একই শাসন রেল লাইন বানাতে পারে, আবার সেই রেল লাইন দিয়ে সৈন্য ও কাঁচামালও বহন করতে পারে।
একদিকে আধুনিক শিক্ষার দরজা খুলতে পারে, অন্যদিকে রাজনৈতিক স্বাধীনতার দরজা বন্ধ রাখতে পারে। ইতিহাসের সত্য কখনো একরঙা নয়। 1857 সালে ভারত কেঁপে উঠল। তারপর বহু বছর ধরে ছোট ছোট আগুন জ্বলতে থাকল। স্বদেশী, বঙ্গভঙ্গের প্রতিবাদ, অসহযোগ, লবণ, কারাগার, লাঠি, গুলি, আর মানুষের মুখে একটি শব্দ, স্বরাজ। কিন্তু স্বাধীনতার গল্পের পথ একটি মাত্র ছিল না। একদিকে গান্ধীর অহিংস আন্দোলন, অন্যদিকে বিপ্লবীদের গোপন সংগঠন। আর একদিন অর্ণব দেখল এক মানুষকে, চোখে এমন দৃঢ়তা, এমন যেন সামনে মৃত্যু থাকলেও তিনি পিছিয়ে যাবেন না। সুভাষচন্দ্র বসু। আজাদ হিন্দ ফৌজের পতাকা উঠছে। যুদ্ধের পথ কঠিন। পরাজয় এলো, কিন্তু গল্পের প্রভাব শেষ হলো না। যুদ্ধ শেষ হওয়ার পর আইনের বিচার শুরু হলো। ভারত উত্তাল হয়ে উঠল। তারপর 1946 রয়্যাল ইন্ডিয়ান নেভির বিদ্রোহ। ব্রিটিশরা হঠাৎ বুঝল সাম্রাজ্য টিকিয়ে রাখতে যে ভারতীয় সৈন্যদের উপর তারা নির্ভর করে, তাদের আনুগত্য চিরদিন নিশ্চিত নয়। এদিকে ইউরোপের যুদ্ধ ব্রিটেনকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দিয়েছে। আর আটলান্টিকের ওপারে বহু বছর আগে রুজভেল্ট ও চার্চিল যে কথাগুলো বলেছিলেন, সেগুলো পৃথিবীর রাজনীতিতে নতুন অর্থ পেতে শুরু করেছে। মানুষ নিজের সরকার বেছে নেবে। চার্চিল অবশ্যই নীতিকে ব্রিটিশ এম্পায়ারের জন্য একইভাবে প্রযোজ্য মনে করেননি, কিন্তু ইতিহাসে একবার কোনো ধারণা জন্ম নিলে তাকে চিরকাল বন্দি করে রাখা যায় না। ভারত প্রশ্ন করল, যদি অন্যরা নিজেদের ভবিষ্যৎ বেছে নিতে পারে, আমরা পারবো না কেন? এরপর এলো 1947। অর্ণব দিল্লিতে দাঁড়িয়ে। চারিদিকে মানুষের ঢল, স্বাধীনতার আনন্দ, কিন্তু বাতাসে অদ্ভুত এক বিষাদও। কারণ একই সময়ে পাঞ্জাবের পথে মানুষ ঘর ছেড়ে পালাচ্ছে। বঙ্গ ভাগ হচ্ছে। একটি দেশ থেকে দুটি রাষ্ট্র জন্ম নিচ্ছে। কেউ বলল এটা ব্রিটিশদের ষড়যন্ত্র, কেউ বলল এটা কংগ্রেসের ব্যর্থতা, কেউ বলল এটি মুসলিম লীগের দাবি, কেউ বলল এটা অনিবার্য ছিল। অর্ণব বৃদ্ধের দিকে তাকালো। সত্যিটা কি? বৃদ্ধ বললেন, সত্যি একমাত্র নয়। রাজনৈতিক অবিশ্বাস ছিল, মুসলিম লীগের পৃথক রাষ্ট্রের দাবি ছিল, কংগ্রেস ও লীগের মধ্যে ক্ষমতার প্রশ্ন ছিল, ব্রিটিশদের দ্রুত চলে যাওয়ার সিদ্ধান্ত ছিল, 1946 সহিংসতা ছিল। আর ছিল এমন এক পরিস্থিতি যেখানে প্রত্যেক পক্ষই ভাবছিল অন্য পক্ষকে বিশ্বাস করলে হয়তো তার অস্তিত্বই বিপন্ন হবে। তারপর একটি রেখা টানা হলো মানচিত্রের ওপর। অদ্ভুত ব্যাপার, রেখাটি টানতে যে হাত ব্যবহার হলো, সে হাত জানত না ওই রেখার ওপারে কার বাড়ি পড়বে। কিন্তু লক্ষ লক্ষ মানুষের জীবন সেই রেখার সঙ্গে বদলে গেল। অর্ণব তখন প্রথমবার বুঝল, মানচিত্রে একটি লাইন কখনো কখনো মানুষের স্মৃতির ওপর ছুরি চালায়। রাত গভীর। স্বাধীন ভারতের আকাশে পতাকা উঠেছে। অর্ণব ভিড়ের মধ্যে দাঁড়িয়ে শুনল এটি নতুন দেশের জন্মের ভাষণ। মানুষ আনন্দ করছে, কেউ কাঁদছে, কেউ হারিয়েছে পরিবার, কেউ নতুন জীবন শুরু করেছে। অর্ণব ধীরে ধীরে পিছিয়ে এলো, বৃদ্ধটি পাশে দাঁড়িয়ে। এবার বলো, তিনি জিজ্ঞেস করলেন, ভারত কি? অর্ণব অনেকক্ষণ চুপ করে রইল। তারপর বলল, একটা দেশ। বৃদ্ধ মাথা নাড়লেন। আর একটা সভ্যতা। আর অর্ণব এবার মাটির দিকে তাকালো। একটা দীর্ঘ যাত্রা। বৃদ্ধ হাসলেন। এইবার ঠিক বলেছ। অর্ণব চোখ বন্ধ করল। যখন আবার চোখ খুলল, সে নিজের ঘরে। টেবিলের ওপর সেই পুরনো মানচিত্র। ভোর হয়ে গেছে। জানলার বাইরে পাখির ডাক। অর্ণব মানচিত্রটি তুলে নিল। এবার তার কাছে এটি আর শুধু একটি মানচিত্র নয়। এখানে সে দেখতে পেল পাথরের অস্ত্র হাতে প্রথম মানুষকে, হরপ্পা নগরকে, বৈদিক আগুনকে, বুদ্ধের পদচিহ্নকে, চন্দ্রগুপ্তের সাম্রাজ্যকে, কলিঙ্গের রক্তকে, অশোকের অনুতাপকে, নালন্দার আলোকে, দক্ষিণের সমুদ্রকে, দিল্লির সুলতানকে, আকবরের দরবারকে, মুঘল সাম্রাজ্যের উত্থান পতনকে, পলাশির বৃষ্টিকে, 1857 আগুনকে, গান্ধীর পদযাত্রাকে, সুভাষের আহ্বান, আইনের সৈনিকদের, 1946 নৌবিদ্রোহ, আটলান্টিক চার্টার এর আত্মনিয়ন্ত্রণের প্রতিশ্রুতি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংস, পার্টিশনের কান্না, 15 আগস্টের স্বাধীনতার ভোরকে। অর্ণব হঠাৎ বুঝল
ভারত কোনো একদিনে তৈরি হয়নি, কোনো এক রাজা তাকে তৈরি করেনি, কোনো এক ধর্ম তাকে তৈরি করেনি, কোনো এক সাম্রাজ্যও নয়। হাজার হাজার বছরের অসংখ্য মানুষের জীবন, যুদ্ধ, প্রেম, বিশ্বাস, ভুল, জ্ঞান, বাণিজ্য, অভিবাসন, সংঘর্ষ, মিলনের মধ্যে দিয়ে এই ভূখণ্ডের ইতিহাস তৈরি হয়েছে। আজকের ভারত সেই দীর্ঘ ইতিহাসের শেষ অধ্যায় নয়, বরং আরও একটি অধ্যায়। অর্ণব জানলার বাইরে তাকালো। সূর্য উঠেছে। তার মনে হলো বহু হাজার বছর আগে সেই প্রথম মানুষটিও হয়তো কোনো এক সকালে এই একই সূর্যের দিকে তাকিয়েছিল। তার ভাষা আমরা জানি না, তার নাম জানি না, তার স্বপ্ন জানি না, কিন্তু সেই মাটিতে হেঁটেছিল। তারপর তার সন্তানরা হেঁটেছে, তার সন্তানরাও, তারপর আরও অনেকে। এভাবে একদিন একটা সভ্যতা তৈরি হয়েছে, একটা ইতিহাস তৈরি হয়েছে। আর একদিন, বহু যুগ পরে,